আপনারা নিশ্চয়ই এই জায়গাটির সাথে পরিচিত। এটা হলো ইন্টারসিটি ট্রেনের দুটি বগির কানেক্টিং অংশ। কিন্তু এই অংশটি আমার কাছে প্রচণ্ড ভয়ঙ্কর মনে হয়। এখানে কি জামের তেল নিয়ে কোনো ঘটনা আছে নাকি অন্য কিছু? কি কারণে এই এলাকার নাম জামতৈল হলো? বুড়িমারি এক্সপ্রেসে সাধারণত কয়টা বগি থাকে? বুড়িমারি এক্সপ্রেসে আপনার বগি আছে আপনার 13টা। 13টা রেগুলারই তারপর থাকে? এই যে রিংটা নিয়ে দাঁড়িয়ে থাকেন স্টেশনের দায়িত্বরত ব্যক্তি, আর লোকোমাস্টার সেটা হাতের ভিতরে ঢুকিয়ে নেন এবং তাৎক্ষণিক আবার ফেলেও দেন। এটা এসি বার্থ কেবিন। এটা দিনের বেলা সিট হয়ে যায়। এই যে ডানে 3 জন, বায়ে 3 জন। ঠিক আছে ঠিক আছে। গাইবান্ধা পার হয়ে এখন কাউনিয়ার কাছাকাছি চলে আসছি। এটাই হচ্ছে লালমিনহাটের মূল ঐতিহ্য। ছোটবেলায় আমি লালমিন জংশন দেখার জন্যেই লালমিনহাটে আসছিলাম। কি করলে তুষ ভান্ডার, ভোটমারি, হাতিবান্ধা, বড়খাতা, বাউরা, পাটগ্রাম এবং বুড়িমারি মানুষ একটি আন্তনগর ট্রেন পাবে নিরবিচ্ছিন্ন? বলতে পারেন কেউ? এই যে রিংটা নিয়ে দাঁড়িয়ে থাকেন স্টেশনের দায়িত্বরত ব্যক্তি, আর লোকোমাস্টার সেটা হাতের ভিতরে ঢুকিয়ে নেন এবং তাৎক্ষণিক আবার ফেলেও দেন। এটাকে পিএলসি বলা হয়। পিএলসি মানে হলো পেপার লাইন ক্লিয়ার। বিষয়টি যদি আরও পরিষ্কার করে বলা হয়, তার মানে হলো পরবর্তী স্টেশনে পৌঁছানো পর্যন্ত এই ট্রেনের আর কোনো বাধা নেই, কিংবা পরবর্তী স্টেশনে এই ট্রেনটি কোন লাইন দিয়ে প্রবেশ করবে সেটা লোকোমাস্টারকে জানিয়ে দেয়া। লাইন ক্লিয়ারের সেই কনফার্মেশনটি ডকুমেন্ট হিসেবে একটি পেপারে লেখা থাকে এবং সেটাই স্টেশন মাস্টারের কাজ হলো লোকোমাস্টারের কাছে পৌঁছানো। এই যে বুড়িমারি এক্সপ্রেসে যাচ্ছি, মানে আমরা তো ধরেন যে বছরে 6 মাসে একদিন যাই, আপনাদের রেগুলার যান, আপনাদের কি বিরক্ত লাগে না? বিরক্ত কি, আমাদের এটা চাকরি কর্ম করতে হবে, জানি হলেও এখন করতে হবে, কষ্ট যাতেই হোক, চাকরি যখন নিচ্ছি। না, ট্রেন জার্নি আমাদেরকে যেমন মজা লাগে, আমার খুব আরামদায়ক। আপনাদের কেমন লাগে? আপনাদের অনুভূতি? আমাদের ট্রেন জার্নি অনেক মজা, আমাদের কাছে ভালো লাগে। মানে বোরিংনেস আছে না বাসে? যেমন হচ্ছে যে বোরিং লাগে, মানে অস্বস্তি লাগে। বাসের মতো তো এটা না, এটা তো জ্যামে পড়ে থাকে না। এদিক দিয়ে ঠিক আছে, দেখা গেছে আপনার একটু খারাপ লাগলো, পুরো বগি একটু হাঁটাহাঁটি করা, এখন বাসে তো তা করা যাবে না। তারপরে ধরেন যে আবার যে এসি ক্যাবিনেট ডিউটি বললে তার কোনো কথাই নেই, আরও আরাম। এদিকে একটু রিল্যাক্স, চাপ কম হয়, মনে করেন স্টার্টিং যাত্রী থাকে না, এদিক দিয়ে একটু সুবিধা হয় আমাদের। আপনার মানে এই জব সার্ভিস কতদিন? আমার চাকরি 8 বছর হলে। 8 বছর। আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি গাইবান্ধা ডিস্ট্রিক্ট সাগাটা থানা। সাগাটা থানা। ও, আপনি আমাদের উত্তরবঙ্গেরই মানুষ। আচ্ছা। বুড়িমারি এক্সপ্রেসে সাধারণত কয়টা বগি থাকে? বুড়িমারি এক্সপ্রেসে আপনার বগি আছে আপনার 13টা। 13টা রেগুলারই তারপর থাকে? প্রতিদিন 13টা বগি থাকে। 13টা বগি থাকে। আচ্ছা, 13টা বগির মধ্যে হচ্ছে আপনার কেবিন হলো একটা, এসি চেয়ার হলো আপনার 2টা, আর বাদ বাকি শোভন চেয়ার। এসি চেয়ার বলতে এই যে স্নিগ্ধা যেটাকে বলে, এটা এসি চেয়ার। আর লাগেজ ভ্যান আছে একটা আমাদের। লাগেজ ভ্যান বলতে? লাগেজ ভ্যান বলতে আমাদের মালামাল নিয়ে যাওয়ার জন্য, আপনি ফ্রিজ, টিভি, খাট, ওয়ার্ডরোব, শোকেস, এগুলো মালামাল নিয়ে যেতে পারবেন, নিয়ে আসতে পারবেন। লালমনিরহাট টু ঢাকা, ঢাকা টু লালমনিরহাট, যে কেউ নিতে পারবে? যে কেউ, আপনি বুক করতে পারবেন। মাস্টার অফিসে যে মাল বুক দিলে আপনার মাল চলে যাবে। ধরেন যে আমি একটা টিভি নিয়ে যাব, খরচটা কেমন হবে? ওটা তো আমি বলতে পারবো, মাস্টার অফিসে গেলেই ওরা দিয়ে আপনাকে রিসিভ করা দেবো, রিসিভ অনুযায়ী মাল দিয়ে দেবে। মানে মিনিমাম কীরকম খরচ হয় একটু জানার জন্য। মিনিমাম তাও 200-250 টাকা বা 300 টাকা খরচ লাগবে। দ্রুত যান, কোথায় হবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই। ইয়াতে হবে রূপসা, নাটোরে, আর মাননগরে হবে আপনার দ্রুত যান।
কিছুক্ষণের মধ্যেই আমরা যমুনা সেতুতে প্রবেশ করব। এখানে একটি কথা বলা উচিত, এই ভিডিওটি যখন ধারণ করেছিলাম তখন যমুনা রেল সেতুর কাজ সম্পূর্ণভাবে শেষ হয়নি, তবে ওই মুহূর্তে প্রায় 90-95% কাজ সম্পূর্ণ হয়েছিল। এই যে দেখছেন আমাদের উত্তরবঙ্গের মানুষদের আরও একটি স্বপ্নের সেতু, যমুনা রেল সেতু। যমুনা নদীর বুকে সম্পূর্ণ দৃশ্যমান হয়েছে যমুনা রেলওয়ে সেতু। ডুয়েল গেজ রেল লাইনের 4.8 কিলোমিটার দীর্ঘ এই সেতুতে 50টি পিলারের উপর 49টি স্প্যান বসানো হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি যে জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছে। এই সেতুটি নির্মাণে ব্যয় করা হয়েছে 16,780,95,63,000 টাকা প্রায়। যমুনা রেল সেতু অতিক্রম করে দুই পথ দুই দিকে ছুটতে শুরু করলো। ডান পাশে সবুজের বুকে উড়ালপঙ্খীর মতো ছুটে চলছে বুড়িমারি এক্সপ্রেস এবং বাম পাশে সবুজ বন ঘেঁষে এঁকে বেঁকে চলে গেছে উত্তরবঙ্গের হাইওয়ে। এই মুহূর্তে যমুনা সেতু ক্রস করলাম। যমুনা সেতু ক্রস করে আমরা এখন যমুনা সেতু পরবর্তী প্ল্যাটফর্মে দিকে যাচ্ছি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কোথায় গেছিলেন? বাবা আমরা গেছি বাংলাদেশে, আমাদের ভিডিও হয়ে গেছে ইন্দোনেশিয়া সফরে গেছি। ইন্দোনেশিয়া কেন গেছিলেন? ইন্দোনেশিয়া গেছি আমরা দিনের কাজে গেছি তাবলিগে। তাবলিগে। ও বাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমরা এই 4 জন আছি এখানে। কয়জন? আমরা এখানে 4 জন আছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো পাটগ্রাম থানা বুড়িমারি। আমার বাড়িও পাটগ্রামে। পাটগ্রামে? পাটগ্রাম বাড়ি, পাটগ্রাম পাটগ্রাম। আপনারা নিশ্চয়ই এই জায়গাটির সাথে পরিচিত। এটা হলো ইন্টারসিটি ট্রেনের দুটি বগির কানেক্টিং অংশ, কিন্তু এই অংশটি আমার কাছে প্রচণ্ড ভয়ঙ্কর মনে হয়। এই করিডোর দিয়ে হাঁটলেই চোখ পড়ে এই ফাঁদে, কিন্তু আল্লাহ না করুক কেউ যদি একটু বেখেয়ালি চলাচল করে তাহলে যে কোনো মুহূর্তেই বিপদ ঘটতে পারে এই সিটের নিচে। একটি ট্রেনের দরজা কিভাবে খুলে পড়ছে, কি সর্বনাশ! ভাবতে পারেন? ভাগ্যিস কেউ ছিল না ওখানে, না হলে তো বিপদ হয়ে যেত। যাক, কর্তৃপক্ষের আরও নজর দেওয়া উচিত এই ট্রেনগুলোতে। তাদের কোনো অবহেলার কারণে যেন কেউ বিপদগ্রস্ত হয়ে না যায়। আল্লাহর কাছে শুকরিয়া যে দিনের দাওয়াত প্রদানকারী এই মুরব্বীদের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ তাদেরকে দিনের পথে কবুল করুন, এটাই প্রার্থনা। বাড়ি কোথায়? আমাদের বাড়ি লামিয়া সদর থানা, কুলেগাড়ি ইউনিয়ন। লামিয়া সদর থানা? আচ্ছা আচ্ছা। তো আপনারা এই 4 জন মিলে হচ্ছে যে জামাতে গেছিলেন ইন্দোনেশিয়ায়? আগে নারায়ণগঞ্জে 15 দিন ছিলাম, তারপরে ইন্দোনেশিয়ায় 4 মাস ছিলাম, আর টাঙ্গাইলে 15 দিন। এই 5 মাসের সফর ছিল আমাদের। 5 মাসে আপনাদের মানে খরচ কেমন হলো? খরচ আমাদের 2 লাখ টাকা নিয়ে গেছিলাম আমরা। আর ওখানে আমাদের খরচ হয়েছে 1,30,000 টাকা। 2 লাখ লাগে না? 2 লাখ টাকা। এই আল্লাহ রাস্তার যে দিন নিয়ে যখন আমরা বিদেশে যাই, বিদেশে আমাদের ওই লোকালি ওই দেশের লোকজন আমাদের থাকা খাওয়ার জিম্মাদারি নেয়, আমাদেরকে বহুত ইস্তেকবাল করছে। ইন্দোনেশিয়ার যত ভালো ভালো খাবার আমাদেরকে আল্লাহ তাআলা যে নসরতের মাধ্যমে দিচ্ছে, এটা আল্লাহ তাআলা যেটা রাখছে সেটাই। থামবে না, আমি আর যেত না। সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনে হচ্ছে আমরা দাঁড়িয়েছি। এখানে দাঁড়াতে একটা বিষয়, চমৎকার একটা বিষয় চোখে পড়লো। এটা হচ্ছে একদম রেল স্টেশনেই দুধের বাজার, গাভীর দুধ বাজার। এই যে গাভীর, একদম পিওর গাভীর দুধ। এখানে এরকম বালতিতে করে সবাই হচ্ছে দুধ নিয়ে বসছে। এখানে কতগুলো দুধ? হ্যাঁ, হাফ কেজি। হ্যাঁ, কেজি কত? 60 টাকা। 60 টাকা কেজি। দুধের দাম কম, আরো কম। সে আর কম? 40 টাকা না? না না, সে 60 টাকা কেজি। হ্যাঁ।
জামতৈল নামটা কিন্তু খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমি ঠিক জানি না এখানে কি জামের তেল নিয়ে কোনো ঘটনা আছে নাকি অন্য কিছু, কি কারণে এই এলাকার নাম জামতৈল হলো, সত্যি খুব জানার ইচ্ছে করতেছে। এই এলাকার কোনো দর্শক বন্ধুরা যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ জামতৈল নামকরণের ইতিহাসটা আমাকে জানাবেন। এখন আমি দাঁড়িয়ে আছি সবুজ একটা বগিতে। এই বগিটি হলো নন এসি। কোনো উৎসব বা বিশেষ সময় না হবার কারণে এই বগিগুলোর অনেক সিটই ফাঁকা রয়েছে। এখন যেহেতু দুপুর গড়িয়ে বিকেলের লগ্নে, তাই অনেকেই কিছুটা ঘুমে আচ্ছন্ন এবং নীরবতা বিরাজ করছে। তোর নাম কি? My name is Muttaqin. মুত্তাকিন কোন ক্লাসে পড়ো? Class 1. হ্যাঁ 1. 1-এ পড়ো। কোথায় থাকো কোথায়? আমি My live is নিকুঞ্জ 2, ঢাকা 14 নম্বরের ভিতরে। নিকুঞ্জ 2-এ। আচ্ছা, একদম পুরো এল শেপ, দারুণ একটা ভিউ, দুর্দান্ত। যাচ্ছ কোথায়? যাচ্ছি রংপুরে কাউনিয়া। সামনে কি আছে? কাউনিয়া নানার বাড়ি। নানার বাড়ি? জি। নানার বাড়িতে যাচ্ছ? জি। নাম কি তোমার? সিয়াম। সিয়াম। এই সময় কেন যাচ্ছ নানার বাড়ি? এই সময় নানি অনেক অসুস্থের জন্য দেখতে যাচ্ছি। আচ্ছা, নানি অসুস্থতায় দেখতে যাচ্ছ। কোন ক্লাসে পড়ো? এই ক্লাস 8? তোমার ছোট ভাইও? আচ্ছা। ও বৃষ্টির মধ্যে ট্রেন ভ্রমণ, দারুণ। লোকোমাস্টার কেন বলা হয়? লোকোমোটিভ মাস্টার এটা কিন্তু ইন্টারমিডিয়েট সায়েন্স একটা সার্কুলার। হ্যাঁ, সায়েন্স থেকে নিচে এটা লোকোমোটিভ, মানে সহকারী হিসেবে নিচ্ছে আগে, পরে প্রমোশন হতে হতে লোকোমোটিভ মাস্টার হয়েছে আর কি। আপনার একটা ইঞ্জিন সম্বন্ধে তার প্রাথমিক ধারণা থাকতে হবে। প্রাথমিক ধারণা থাকতে হবে যে কোনো কারণে যদি ইঞ্জিনটা ফেল হয়ে যায় বা কোনো কারণে যদি বিকলতা হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার মানে আইডেন্টিফাই করতে হবে যে আসলে কোন জায়গায় কী কারণে আমার এই পাওয়ারটা সমস্যা হইতেছে বা পাওয়ারটা ফেল হইতেছে। তো আমি যদি নাই জানি তাহলে তো লোকোমোটিভ মাস্টার আমার নাম হওয়ার দরকার ছিল না। চলার পথে মানে যদি আপনারা কোনো ত্রুটি দেখা দেয় সেটা 45 মিনিটের মধ্যে আপনাকে ডিটেক্ট করতে হবে। হ্যাঁ, ডিসাইড করতে হবে যে আসলে কোন জায়গা থেকে কী সমস্যা হয়েছে আমার। এটা হচ্ছে হলো লাস্ট বোর্ড। এই যে নাটোর যে লেখা সাইনবোর্ড, হ্যাঁ, নাটোর যেটা লেখা হ্যাঁ আছে, হ্যাঁ। এই বোর্ডটা যদি আমি ইঞ্জিন সহ 3-4 বগি পার হয়ে যাই তাহলে কিন্তু পানিশমেন্ট হয়ে যাবে আমার, যে আমি মানে ওভারশুট করে চলে গেছি। এটা আমাদের ভাষায় বলা হচ্ছে ওভারশুট। মানে এই সাইনবোর্ডটা হচ্ছে আপনাদের লিমিট। হ্যাঁ, এই জায়গায় গাড়ি দাঁড়াবে। কিন্তু আমি যদি কোনো কারণে আমার এই সমস্যার কারণে বলেন, ব্রেক পাওয়ারের কারণে সমস্যা বলেন, যদি আমি 3-4 বগি পার হয়ে যাই তাহলে কিন্তু আমি ওভারশুট করে চলে যাবো। এই ক্ষেত্রে আমার কিন্তু পানিশমেন্ট অবদান। এটা হেড অফিসে জানা দেবে? হ্যাঁ, জানাজানি হয়ে যাবে। মাস্টারই বলে দিবে যে আপনার এলএম লোকোমোটিভ মাস্টার আপনার ওভারশুট করে প্ল্যাটফর্ম ওভারশুট করে চলে গেছে। আচ্ছা, এখানে তো গাই বান্ধা থাকার কথা ছিল তাই না? কিন্তু একই গাই বান্ধা নেই, ছাগল বান্ধা রয়েছে। ঘটনাটা কি? এর সঠিক যদি কোনো কারণ তোমাদের জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে। কিন্তু এখানে যে যাত্রীগুলো নেমে গেলেন তাদের বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের, হয়তো সামনে কোনো পূজা আছে সে কারণেই সবাই বাড়ি ফিরছেন। কি মামুন ভাই, আর কতক্ষণ লাগবে? এই যে সিদ্দিক ভাই, সকাল গড়িয়ে দুপুর, এখনো সিদ্দিক ভাই এই লোকোমোটিভেই বসে আছে, তার ডিউটি পালন করতেছে। বিকেল 5:12 গাইবান্ধা ছেড়ে গেলাম আমরা। এখানে তো কোনো গাইবান্ধা দেখি না ভাই, গাই কই? এই যে রেল লাইন চেঞ্জ হয়ে আমরা এখন 1 নম্বর রেল লাইন দিয়ে যাচ্ছি। ওই যে সিদ্দিক ভাইকে দেখা যাচ্ছে মিররে। সিদ্দিক ভাই
একজন ভালো মনের মানুষ, সুন্দর লোকমাস্টার, তিনি অনেক সুন্দর করে কথা বলেছেন। এটা এসি বার্থ কেবিন। এটা দিনের বেলা সিট হয়ে যায়, এই যে ডানে 3 জন, বায়ে 3 জন, 3 জন 6 জনের কেবিন। এবং রাতে এটা 2 জনের কেবিন হয়ে যায়, 2 জন ঘুমাতে পারে। এই এবং সিস্টেমটাও সুন্দর। এইভাবে দরজাটা লাগিয়ে দেওয়া যায়, এইভাবে দরজাটা লাগিয়ে লক করে দেওয়া যায়। এখানে উপরে একটা এই যে একটা লক আছে, এখানে একটা লক আছে, এই দিলে আর আপনি কেউ খুলতে পারবে না। এই হচ্ছে এসি কেবিন। এই প্রফেশনে কতদিন থেকে? আমার চাকরির বয়স 10 বছর। 10। এই 10 বছর এইরকম এই বদ্ধ রুমটাতে কাটাচ্ছেন? হ্যাঁ, এই বদ্ধরুমেই চলছে। দ্রুত যান, কোথায় হবে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই। ইয়াতে হবে রূপসা, নাটোরে, আর মাননগরে হবে আপনার। দ্রুত যান। এটা কি হর্নের সুইচ? হ্যাঁ, হর্ন। এই মুহূর্তে সন্ধ্যার আধার ক্ষণে গাইবান্ধা পার হয়ে গাইবান্ধা পার হয়ে এখন কাউনিয়ার কাছাকাছি চলে আসছি। দিনের আলো যেহেতু, দিনের সময় যেহেতু কম হয়ে গেছে, 5টা 5:30টার দিকেই সূর্য ডুবে গেল। কি সুন্দর পরিবেশ, চারদিকে শুধু সবুজ আর সবুজ, যেন সারাদিন তাকিয়ে থাকতে ইচ্ছে করে। যদিও বাতাসের কারণে তাকিয়ে থাকতে পারতেছি না। ওয়াও, কি সুন্দর সূর্য, এটা না দেখালেই নয়। কি সুন্দর, একদম গোধূলি সূর্য। বামনডাঙ্গায় চলে এলাম এবং যেখানে যাত্রীদের বসার জন্য সুন্দর সুন্দর করে টুল বানিয়ে রাখা হয়েছে। এই হাজার হাজার মানুষকে নিয়ে যাচ্ছেন, সবাই ঘুমাচ্ছে, কিন্তু আপনারা ঘুমাতে পারেন না। একটা কথা বলেন, কি বলেন, আপনার কষ্টের জায়গাটা মানে বা আবেগের জায়গাটা কোথায়? আবেগের জায়গা বলতে কি, আসলে আমাদের চাকরির জব নেচারটাই এইরকম যে সবাই ঘুমায়। দেখেন জিআরপির থেকে শুরু করে গার্ডও কিন্তু সিগন্যাল ইয়ে করে ওরাও ঘুমাইতেছে, এবং যতগুলো স্টাফ আছে সবাই তারা ঘুমায়, কিন্তু একটা এএলএম কখনো তারা ঘুমায় না। আমরা যদি ঘুমাই, আমাদের এই ঘুমানোর কারণে যদি আমরা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সে পুরো দায়িত্ব আমাদের। কাজে এই ক্ষেত্রে এটা আমি বলি যে এটা আসলে আল্লাহ তাআলার একটা অশেষ রহমত আর কি। আল্লাহ তাআলা বলেন আর ঈশ্বরী বলেন, এটা অশেষ রহমত। দেখেন আমরা ছেড়ে দেবো, আমরা 2 জনাতে গাড়িতে থাকি, আমাদের কিন্তু আমরাও তো মানুষ, নিদ্রা তো আসতেই পারে, তারপরেও কিন্তু নিদ্রা আসে না। যদিও আসে তাহলে আমরা হয়তো কথা বলি, চা খাই বা গল্প গুজব করি, যাতে ঘুমটা আমাদের না আসে। আর এই জন্য না আসার কারণটা হচ্ছিল, আমি তো মনে করি এটা আল্লাহ তাআলা অশেষ রহমত, যে আমাদের উপর নির্ভর করতেছে হাজার হাজার যান মাল এবং সরকারি সম্পত্তি এবং অনেকের জীবন নির্ভর করতেছে। আপনারা যে চা খাবেন, সেই চাটা কোথায় পাবেন? চা এটা আমরা বিশেষ করে ট্রেন থেকে আমাদের 2-1 কাপ চা দেয়, আর আমাদের ফ্লাক্স আছে, ফ্লাক্সে চা নিয়ে আসি আমরা। বোনারপাড়া 1 কাপ দিল, নাটোরে 1 কাপ দিল, শেষ। হয়তো এরকম, তাছাড়া অন্য কোনো চা। আর আমরা বিশেষ করে যেখানে হয়তো দেখা যাচ্ছে যে গাড়িটা এখানে কোচিং হবে, স্টেশনের সাইডে, প্ল্যাটফর্মের সাইডে, হয়তো এলেন গেল, চা খেলো, আমার নামে 1 কাপ নিয়ে আসলো, অথবা আমি গেলাম 1 কাপ চা খেলাম, তার জন্য 1 কাপ নিয়ে আসলাম, যদিও এরকম সুযোগ সুবিধা হয় আর কি। আর না ছাড়া তো আমাদের কাছে চা থাকে, ফ্লাক্সে চা থাকে, সেটাই আমরা। তো খুব কষ্ট চাকরি আমাদের, এটা খুবই কষ্ট।
আমরা ক্ষণ গুনতে গুনতে একেবারেই শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই লালমনিরহাটে প্রবেশ করবে বুড়িমারি এক্সপ্রেস। সেই পর্যন্ত সঙ্গী হন স্বপ্নবাজ শাহিনের। এত কষ্ট করে বানানো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ স্বপ্নবাজ শাহিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্ভব হলে আপনার যে কোনো মতামত জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে ফেসবুকে একটি শেয়ার দিয়ে সাথে থাকবেন। এই মুহূর্তে লালমনিরহাট আসছি। লালমনিরহাট থেকে এখন চেঞ্জ করে শাটল ট্রেনে আমাদেরকে পাটগ্রামে যেতে হবে। এটাই হচ্ছে হ্যাসেল। এটার জন্যই আমরা যুদ্ধ করছি, যেটার জন্য সেটা আমরা এখন পর্যন্ত পাইনি। যে কষ্টই রয়ে গেছে। কি কইছেন বলেন? এটা বললি কি করেন? সাংঘাতিক ভিডিও করি ভিডিও। বাড়ি কোনটে? আরে বাড়ি কথা বাদ দাও, ভাই মাটির তলত। কোটে কোন বাড়ি? কখনে মাটির তলত। বাড়ি মাটির তলত হলে তো এনে থাকতেন না। কোন বাড়ি কোন ভিডিও সমস্যা নাই তো? না হলে না কই বাড়ি কোন যাইবো, অসুবিধা নাই, ব্যবসা করে খাই। কোন লাগালে এটা চার দোকান নাই তো চা খাওয়ার? হ্যাঁ চা খাওয়া নাই। চা খাওয়াইবেন না? না এই কথা কোন? দোকান কোনো তো ভালোই দিয়েছেন, টিপটপ। হ্যাঁ হাসিও আছে। আর হাসো, মানুষটা ছোট মানুষ হাসে। টাকা উত্তোলন করবেন? এই তোর সঙ্গে হঠাৎ করে অনেকদিন পর দেখা হয়ে গেল, তাও লালমনিরহাটে। পাটগ্রামে আসলে অনেক সময় দেখা হয় না। আমি আসলে ভাবতে পারিনি তোর সঙ্গে এইভাবে যে আমার দেখা হবে। আচ্ছা। আসলে অনেক দিনের ভালোবাসা লুকিয়ে আছে, আজকে তোকে পেয়ে খুব আনন্দিত। যাক, ধন্যবাদ দোস্ত। চল তাহলে লালমনিরহাটে কি কাজে আসছিস? আমার একটা কোটে কাজ ছিল, ওটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আচ্ছা যাক, এটাই হচ্ছে লালমনিরহাটের মূল ঐতিহ্য। ছোটবেলায় আমি লালমনিরহাট জংশন দেখার জন্যেই লালমনিরহাটে আসছিলাম। হ্যাঁ, বাসায় না বলি। হ্যাঁ, বাসায় না বলি। ট্রেনে উঠে এই জংশন দেখার জন্যই লালমনিরহাটে চলে আসছি। সেই জংশন এখন পুরাতন হয়ে গেছে, পচে যাচ্ছে। ভালো আছিস না? কই গেছিলি বল? রংপুরে। আমি ঢাকা থেকে বুড়িমারি এক্সপ্রেসে 6:50-এ এসে লালমনিরহাটে নামলাম। এখন বাজে এই 6:50 থেকে 1 ঘন্টা 10 মিনিট এখানে অপেক্ষা করলাম। এখনও বুড়িমারি এক্সপ্রেসের জন্য যে শাটল ট্রেনটা দেওয়ার কথা সেটা এখনও লাগেনি। এই ট্রেনটার জন্য যে শাটল ট্রেনটা বরাদ্দ ছিল সেটা না দিয়ে এখানকার কর্তৃপক্ষ পার্বতীপুর থেকে যে ট্রেনটা আসে, লোকাল ট্রেনটা, এই ট্রেনটা হচ্ছে তারাই শাটল হিসেবে আমাদেরকে ব্যবহার করাচ্ছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে পার্বতীপুর এক্সপ্রেসে যে যাত্রীরা থাকে তারা যতক্ষণ পর্যন্ত এই ট্রেনটা ছাড়বে না ততক্ষণ পর্যন্ত তারা অন্ধকারেই এখানে বসে থাকে। এই যে পুরা অন্ধকার, এই অন্ধকারের মধ্যেই সবাই অপেক্ষা করতেছে শাটল ইঞ্জিনের অপেক্ষায়। 1 ঘন্টা 10 মিনিট ধরে এই ট্রেনটা এভাবে অন্ধকার হয়ে আছে এবং যাত্রীরা অন্ধকারে পড়ে আছে। আমি একটা বগির দরজা শুরু থেকে ঢুকে আরেকটা দরজা দিয়ে বের হলাম। মুরব্বি, কই যাবেন? ভাই যাবো। বাড়ি কই? ভাই হাতিবান্ধা। হাতিবান্ধা। তো এই যে বসে আছেন অন্ধকার বগিতে কেন? সরকার কারেন্ট না দিলে কেমন কি করবেন? না, কারেন্ট তো সরকার, এখানে ট্রেনে তো সরকার কারেন্ট দেবে না। এখানে কারেন্ট নাই কেন? কি ঘটনা? নাই তো এখন আমরা কিতে। যারা পার্বতীপুর থেকে এসে এই যে ওই আরেকটা ট্রেনের জন্য অপেক্ষা করে এই যে পেরেশানির শিকার হচ্ছে, এটা তো মানে এটা রেল ডিপার্টমেন্টের উচিত না। উচিত হচ্ছে এটা? এটা কিন্তু কেন করতেছে, কি ব্যাপার সেটা ওনারাই বুঝতেছে। এখানে কেন বলেন? আমাদের এখানে লালমনিরহাট রেল স্টেশনের পাশে বাড়ি। আচ্ছা আচ্ছা। ও পাটগ্রামে এখন থাকেন না? না না। ও আচ্ছা, যাক, আমিও পাটগ্রামে থাকি না, আপনিও থাকেন না, ঠিক আছে। তুমি কই থাকো? ঢাকায়। আমি ঢাকায় থাকি। তোমার আব্বু আছে ভালো? আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। লালমনিরহাটে এই ট্রেন এর কোনো ইয়ে নেই এখানে পৌঁছা পর্যন্ত। এরপরে যে কয়টায় ছাড়বে কয়টায় যাবে এর নিশ্চয়তা নেই। এরকম অনেকে হয় যে রাত 12টায়ও যায় এখান থেকে। 12টা যায় না 10টা, এটা কোনো মানে পাটগ্রাম গিয়ে 12টা 1টায় পৌঁছায়। হ্যাঁ, এটা তো চরম পেরেশানি। আর আজকে লেট হচ্ছে করতো এখনো আসে নাই। ওর জন্য এটা ব্রেকটা দিচ্ছে। তারপর বগি নাই, ঢাকা যাত্রীর বগি নেই, বগি লাগাবে। লালমনিরহাটের এই জংশনের নিরীহ বিদ্যুতের পিলারের মতো আমরাও নিরীহ যাত্রীরা
এভাবেই দিনের পর দিন নির্বাক ঘন্টার পর ঘন্টা সময় ক্ষেপণ করি রাষ্ট্রীয় কুৎসিত পলিটিক্সের কারণে। আর কতদিন কত সময় অপচয় হলে কি করলে তুষভান্ডার, ভোটমারি, হাতিবান্ধা, বড়খাতা, বাউরা, পাটগ্রাম এবং বুড়িমারি মানুষ একটি আন্তনগর ট্রেন পাবে নিরবিচ্ছিন্ন? বলতে পারেন কেউ? এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। আমরা যে বুড়িমারি এক্সপ্রেসে ঢাকা থেকে আসলাম লালমনিরহাটে, সেই বুড়িমারি এক্সপ্রেস এখানে এসে ক্লিন হয়ে প্লেস হলো আবার ঢাকার দিকে যাওয়ার জন্য। এখনও আমাদের শাটল ট্রেন ছাড়েনি, এখনও সেটা লালমনিরহাট জংশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে শাটল ট্রেনের অবস্থা। এই যে এখন বাজে 9টা 7, এই 9টা 7-এ এই যে বুড়িমারি এক্সপ্রেসের শাটল ট্রেন উঠলো, ছেড়ে গেল। বাড়ি কই? হাতিবান্ধা। এই শাটল ট্রেনে যাতায়াত করেন? হ্যাঁ করি। এই ট্রেনটা কই থেকে আসে? এটা আসে বিরল থেকে। বিরল থেকে এসে এই যে যাত্রীগুলো নিয়ে এই ঘন্টার পর ঘন্টা এভাবে রেগুলার ওয়েট করায়? এটা প্রতিদিনই করে, রাত 3টাও ছাড়ে বুড়িমারি উদ্দেশ্যে। মানে লালমনিরহাট থেকে রাত 3টাও ছেড়ে যায়? 3টাও ছেড়ে দেয়। আর আমি এই ট্রেনে থাকি। আর রাত 3টার মধ্যে এই যাত্রীগুলো থাকে বসে? থাকে। অনেক যাত্রীর মন করেন যে টাকা নেই, পয়সা নাই, অতে অনাহারে থাকে। এগুলো কোরের যাত্রী, মামলা খেলা যাত্রী, অনেক রকম যাত্রী থাকে। বলেন, ঢাকা থেকে পাটগ্রাম আসতে আপনার কয় ঘন্টা লাগলো? ঢাকা থেকে তো সেটা 8:30-এ। হ্যাঁ। এখন আমাদের পাটগ্রাম আসতে এখন বাসে রাত 12টা। রাত 12টা, কয় ঘন্টা হলো? তাহলে থেকে হচ্ছে আপনার 16 ঘন্টা। 16 ঘন্টা লাগলো। 16 ঘন্টা। 16 ঘন্টায় আমরা পাটগ্রামে আসলাম ঢাকা থেকে। মানে এই লাঞ্ছনার কোনো শেষ নেই? লাঞ্ছনার কোনো শেষ নাই, মানে একবারে কঠিন অবস্থা। এই অবস্থার অবশ্যই যেন এখন পরিত্রাণ চাই। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং রেল কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আমাদের একটা প্রাণের আবেদন, বিশেষ আবেদন যে ভুক্তভোগীর আমাদের শেষ নেই, এটার জন্য অবশ্যই একটা সমাপ্তি ঘটানো হয়, যেটা হলে আমাদের পাটগ্রামবাসী এবং বুড়িমারিবাসীর জন্য অনেক কল্যাণ হবে আর কি। সকাল 8:30টায় ঢাকার কমলাপুরে ট্রেনে উঠে রাত 12টা বাজে পাটগ্রাম প্ল্যাটফর্মে, পাটগ্রাম রেলওয়ে স্টেশনে নামলাম। 16 ঘন্টার জার্নি। এই হচ্ছে বুড়িমারি এক্সপ্রেসের অবস্থা। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।